তারা কানিত চলে যাওয়ার সাথে সাথেই কাউন্ট বিস্টগুলো পুরোপুরি জড়ো হয়ে গিয়েছিল এবং রেন অস্থায়ী চুক্তি ব্যবহার করে তাদের নিয়ন্ত্রণ করা শুরু করলো। ইতিমধ্যে লিন এবং মিনার দল ডাকাতদের হাত থেকে বাঁচতে মরিয়া হয়ে পালাচ্ছিল, কারণ লস্ট ফরেস্ট জয় করার আগে তারা কিছুটা টাকা আয় করতে চেয়েছিল। তারা এমন একটি কাজ নিয়েছিল যা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ছিল না। তারা যদি জানতো যে পরিস্থিতি এতটা বিশৃঙ্খল হবে, তবে এর চেয়ে এরিউস এবং এগাসের সাথে দেখা করাই ভালো ছিল। রাগের মাথায় লিন তাদের সাথে থাকা বিস্ট টেইমারকে দোষারোপ করলো যে তাদের আগেই পালিয়ে গিয়েছিল। সেও তাদের জানিয়েছিল যে সে একজন সাধারণ বিস্ট টেইমার, তাই লড়াইয়ের জন্য উপযুক্ত নয়। এ নিয়ে কথা বলার সময় লিন রেনের কথা উল্লেখ করলো। সে বলল যে রেন অকেজো হলেও সে সামনের সারিতে লড়াই করতে জানতো এবং একসাথে অনেক প্রাণীকে বশ করতে পারত। অনেকগুলো পশুকে একসাথে পোষ মানানোর কথা শুনে বিস্ট টেমার খুব অবাক হয়েছিল, কারণ সাধারণত তাদের মতো 20 জন টেমারও দুটো পশুকে পোষ মানাতে পারে না। 10টির কথা তো বাদই দিলাম, কারণ অনেকগুলোকে একসাথে নিয়ন্ত্রণ করলে স্নায়ুর ওপর প্রচন্ড চাপে তা বিকল হয়ে যায়। তবুও লিন কিছুটা সন্দিহান ছিল, কারণ রেইন নির্বিকার মুখে ডজন ডজন পশুকে নিয়ন্ত্রণ করতে পারত। শেষ পর্যন্ত লিন এই ব্যর্থ মিশনের দায়ভার রেইনের ওপর চাপিয়ে হিরো টিমের সম্মান বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সে বিস্ট টেমারকে হুমকি দেয়, যার ফলে সে ভয় পালিয়ে যায়, যদিও সে পুরোপুরি বিশ্বাস করছিল না। মিনার মনে হয়েছিল আগের লোকটির কথা রেইনের সাথে বেশ মিল ছিল, কিন্তু লিন এটা বিশ্বাস করতে চায়নি যে রেইন উচ্চতর ক্ষমতার অধিকারী একজন মানুষ। ইতিমধ্যে ব্যান্স কাউন্ট বিয়ের কারণে অবশ হয়ে গিয়েছিল এবং নড়াচড়া করতে পারছিল না, আর কানিদো লোকজনকে নিয়ে সঠিক সময় পৌঁছে গিয়েছিল, কিন্তু তারা ছিল শুধুমাত্র তার মতোই অ্যাডভেঞ্চারার, নাইট স্কোয়াড নয়। সে খুব অবাক হয়েছিল যে রেইন পুরো ব্ল্যাকফ্যাং এর মোকাবিলা করার সাহস রাখতে পারে। সবকিছুই মসৃণ ভাবে চলছিল। ঠিক তখনই দরজার পিছন থেকে একটি বিকট গর্জন শোনা গেল। সেটি ছিল ডিমন লিজার্ড কিং, যা র্যাঙ্ক সি এর সমতুল্য একটি প্রাণী, যাকে ব্যান্স এই মুহূর্তের জন্য আগে থেকেই পোষ মানিয়েছিল। লিজার্ড কিং উন্মত্ত হয়ে ওঠে এবং নিজের লেজ দিয়ে সবাইকে এদিক ওদিক ছুড়ে ফেলতে শুরু করে। রেইন উপরে উড়ে গিয়ে সেটিকে একটি ঘুষি মারে। এরপর কানিত তার চোয়ালে একটি আঘাত করে। রেইন সবাইকে বাইরে সরে যেতে বলল। যখন সে এবং কানিত সেখানে লড়াই করার জন্য থেকে গেল, এমন সময় তার সেই সময়ের কথা মনে পড়ে গেল যখন সে এরিউসের দলের সাথে ছিল। তারা হয়তো ভেবেছিল যে সে কিছুই করতে পারবে না, কিন্তু এখন সে আলাদা ছিল এবং তার সাথে সতীর্থ হিসেবে কানিদো ছিল। বাইরে লোকজন চিন্তিত ছিল এবং দুজনেই যাতে নিরাপদ থাকে সেই প্রার্থনা করছিল। ভাগ্যক্রমে এরপর তারা দুজনেই সবার সামনে অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে মনে হচ্ছিল হিরো টিম থেকে বের করে দেওয়ার পর রেইন সবার কাছে স্বীকৃতি পেয়েছিল, কারণ সে আগে কোনো কাজে আসছিল না এবং সর্বোপরি কানিদের সাথে থাকায় সে অনুভব করছিল যে সে যেকোনো কিছু করতে পারে। সত্যিই জীবন বদলে যায় যখন কোনো মেয়ে জীবনে আসে। অনেকদিন বাইরে ঘুমানোর পর তারা অবশেষে একটি ঘর ভাড়া নিল। কানিদ এই আরামদায়ক বিছানা পেয়ে বেশ খুশি ছিল, কিন্তু শুধুমাত্র রেইন অবাক ছিল, কারণ স্টাফরা তাদের একটি ঘর শেয়ার করতে বাধ্য করেছিল। শুরু থেকেই ছেলেটি আলাদা ঘর ভাড়া নিতে চেয়েছিল। এই ক্যাটগার্লের সাথে 2 বেডের একটি রুমে থাকা সম্ভব নয়, তাই সেই তরুণ স্বেচ্ছায় সবকিছু ছেড়ে বাইরে ঘুমানোর প্রস্তাব দিল। যা শুনে কানিত অবাক হয়ে গেল। সে তাকে টেনে ফিরিয়ে আনলো, কারণ তারা রুমটি পুরো 1 সপ্তাহের জন্য ভাড়া নিয়েছিল। রেনকে তাকে বোঝাতে হলো যে ছেলে ও মেয়েরা একই রুমে ঘুমাতে পারে না। প্রথমে কানিত মানতে চাইল না এবং বলল যে রেনের সাথে রুম শেয়ার করতে তার কোনো সমস্যা নেই, কিন্তু তারপর সে লজ্জা পেয়ে অদ্ভুতভাবে বলল যে যতক্ষণ না সে তার সাথে কিছু অনুপযুক্ত করছে, ততক্ষণ ঠিক আছে। তাই রেন তাকে জীবনের নীতি নিয়ে লেকচার দিল এবং মনে করিয়ে দিল কাউকে বিশ্বাস না করতে, এমনকি নিজেকেও না, কারণ তাদের সবেমাত্র দেখা হয়েছে এবং তারা একে অপর সম্পর্কে কিছুই জানতো না। রেনের কথা শেষ হওয়ার পর কানিত বলল যে সে সবাইকে বিশ্বাস করে না, তবে সে রেনকে বিশ্বাস করে কারণ বাকিরা তার মতো নয়। যেদিন থেকে সে তার সাথে দেখা করেছিল, সেই দিন থেকেই সে তাকে টিমমেট মনে করত। তার কথা শুনে রেন একটু লজ্জা পেল এবং হাসলো। এরপর রেন রাজি হলো যে সে বাইরে ঘুমাবে না। সে রাতে যখন সে গভীর ঘুমে ছিল, তার পাশে একটি বিড়াল বসে তাকে দেখছিল। মনে মনে ভাবছিল যে রেন সত্যি একজন ভালো মানুষ, কারণ আগে সে সবসময় এমন লোকেদের সাথে দেখা করত যারা খারাপ উদ্দেশ্য নিয়ে তার কাছে আসতো। তারা তাকে ব্যবহার করে টাকা বা খ্যাতি কামাতে চাইতো। কারণ কানিত ছিল একটি বিশেষ বিরল স্পিরিট ক্যাট, তারা সবসময় তাকে ধরার চেষ্টা করত। কিন্তু এবার যে মানুষটির সাথে দেখা হয়েছে, সেই রেন ছিল ভিন্ন। রেন তার সম্পর্কে তেমন কোনো বিশেষ উদ্দেশ্য রাখত না। সে কেবল দয়া পরবশ হয়েই তার জীবন বাঁচিয়েছিল। সে তার সাথে সাধারণ মেয়ের মতো আচরণ করত, যা তাকে খুব খুশি করত। সে রেনের হৃদয়ের সেই ব্যথাও জানতো যা টিম থেকে বের করে দেওয়ার কারণে হয়েছিল, এবং সে সত্যিই তাকে সারিয়ে তুলতে চেয়েছিল। বাইরে থেকে মনে হতো সে সব ভুলে এগিয়ে গেছে, কিন্তু সে নিশ্চিত ছিল যে তার মনের ভেতর এখনো সেই কষ্ট রয়ে গেছে। তাদের দেখা হওয়ার 1 সপ্তাহ পর তারা সফলভাবে কমিশন সম্পন্ন করেছিল এবং রেইনি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার হয়ে গিয়েছিল। আজ তারা ন্যাটলির কাছ থেকে স্টেইন ব্রিজের এক বিপজ্জনক গেটকিপার সম্পর্কে শুনল। এটি সেই ঠগের কথা ছিল যে ব্রিজ পার হওয়া সবার সাথে লড়াই করত। ভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি, তবে সেই ব্রিজ ব্যবহারকারী মানুষের
সংখ্যা অনেক কমে গিয়েছিল। তাই সে রেনকে এই কমিশনটি চেষ্টা করার জন্য অনুরোধ করলো, কারণ এই কমিশনের কোনো র্যাঙ্ক লিমিট ছিল না এবং তার উপর রিওয়ার্ড ছিল 5টি গোল্ড কয়েন। রেন এই শকিং স্যালারির কথা শুনে কোনো দ্বিধা ছাড়াই তা গ্রহণ করে নিল। এরপর তারা স্টেইন ব্রিজের দিকে রওনা দিল। এটি মহাদেশের কেন্দ্র থেকে, যেখানে হরাইজন সিটি ছিল, সেখান থেকে সাউদার্ন কন্টিনেন্ট যাওয়ার একমাত্র রাস্তা ছিল। কানিথ এখানকার সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ ছিল এবং এই গেটকিপার কেমন মানুষ হবে তা নিয়ে কিছুটা কৌতূহলীও ছিল। রেনও কৌতূহলী ছিল। সে অনুমান করলো যে সাধারণত যেহেতু কোনো মৃত্যু হয়নি, তাই ভিকটিমদের স্টেটমেন্ট থাকার কথা ছিল, কিন্তু যারা মার খেয়েছিল তারা ছিল চুপচাপ। সেজন্য তাদের কাছে গেটকিপার সম্পর্কে কোনো তথ্য ছিল না। যেহেতু শত্রুর আসল পরিচয় অস্পষ্ট ছিল, সে সবসময় নিজেকে মনে করিয়ে দিত যে অসাবধান হওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে কানিথ আকাশে কিছু উড়তে দেখলো। কাছ থেকে দেখার পর বোঝা গেল সেটি একটি বিরল ড্রাগন ক্ল্যানের সদস্য। উপরে আবার সে ছিল এক কিউট ড্রাগন গার্ল। মেয়েটি ড্রাগন ক্ল্যানের ছিল এবং তার নাম ছিল টানিয়া। যখন সে নিজেকে গেটকিপার বলতে শুনল, তখন সে তার নোবল ডিমানারের সাথে খুশি ছিল না। টানিয়া আত্মবিশ্বাসী ছিল কারণ সে ছোট বয়স থেকেই বিশেষ ট্রেনিং নিয়েছিল। কারণ ড্রাগন ক্ল্যানে 15 বছর বয়সেই তারা অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে যাতে সত্যিকারের শক্তিশালী ড্রাগন হতে পারে। টানিয়া সত্যিই তাদেরকে চ্যালেঞ্জ করতে চেয়েছিল কারণ সে লড়াই করার জন্য শক্তিশালী প্রতিপক্ষ খুঁজছিল, আর এখন তার সামনে ছিল এক টপ অ্যাডভেঞ্চারার ও স্পিরিট ক্যাট ক্ল্যানের সদস্য, যা নিয়ে সে বেশ আগ্রহী ছিল। কানিথ বুঝতে পারল যে আর কোনো উপায় নেই। মনে হচ্ছিল যে তাদের সবচেয়ে শক্তিশালী ক্ল্যানের এই ড্রাগনের সাথে লড়াই করতেই হবে। সে রেনকেও আশ্বস্ত করলো যে পুরোপুরি লড়াই করো, কারণ সে নিজেও সবচেয়ে শক্তিশালী ক্ল্যানের একজন। তাই দুজনেই টানিয়ার সাথে লড়াই করতে রাজি হয়ে গেল। শুরুতেই টানিয়া তার প্রথম মুভ নিয়ে চার্জ করলো এবং তাকে উড়িয়ে দিল। তারপর টানিয়া তার ফায়ার ব্রেথ কানিথের দিকে ছেড়ে দিল। অপ্রত্যাশিতভাবে কানিথ ডজও করতে পারল না, যার ফলে তার ক্যাট টেইল, যা তার গর্ব ছিল, সেটি পুড়ে গেল। এখন খুব রাগ অনুভব করে কানিথ উত্তেজিত হয়ে পড়ল এবং একটি মুভ লঞ্চ করতে শুরু করলো যাতে টানিয়াকে শিক্ষা দেওয়া যায়। উভয়ই রেনের সামনে ছুটে গিয়ে লড়াই করতে লাগলো, যা দেখে সে অবাক ছিল যে তাদের শক্তি সমান ছিল। রেনো এগিয়ে গিয়ে কানিথকে সাপোর্ট করলো, কিন্তু টানিয়া অপ্রত্যাশিতভাবে ব্লক করে দিল এবং দুজনকে ধরে ক্রিকেটসের মতো ঘোরাতে লাগলো। টানিয়া তার ফাইনাল মুভ লঞ্চ করলো, তাদের ওপর ম্যাক্সিমাম ফায়ার ব্লাস্ট করতে লাগলো। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে তারা কোঅর্ডিনেট করলো, নিরাপদে ল্যান্ড করলো এবং বড় আগুন থেকে বেঁচে গেল। ড্রাগন ক্ল্যানের সাথে লড়াই করার পর রেন বুঝতে পারলো যে কারণ ছাড়া সে সবচেয়ে শক্তিশালী ক্ল্যানের ছিল না। এখন সে তার বিস্ট টেমার স্টাইলে লড়াই করতে শুরু করলো। তারপর সে কানিথকে পেছনে ফেলে গেল যাতে সে তাকে আটকে রাখতে পারে। অবসিডিয়ান ক্যাট রাজি হলো এবং বাঘের মতো তানিয়ার ওপর বারবার ঘুষি মারতে শুরু করলো। এরই মধ্যে রেইন তার মনকে কেন্দ্রীভূত করলো যাতে লড়াই চলাকালীন কোনো প্রাণীর উপস্থিতি অনুভব করতে পারে। তাই রেইন একটি ঈগলের সাথে অস্থায়ী চুক্তি করতে শুরু করলো যাতে সে আরো পাখিদের জড়ো করতে পারে। রেইন একঝাঁক ঈগল নিয়ে কানিথের কাছে ফিরে এল, যেগুলোর সাথে সে সদ্য চুক্তি করেছিল, যাতে তারা উড়ে গিয়ে তানিয়াকে ঠোকর দেয়। যদিও তাদের ঠোকরে খুব বেশি ক্ষতি হয়নি, কিন্তু হঠাৎ তানিয়া নড়াচড়া করতে পারছিল না কারণ এটি ছিল পিটার পাখি প্রজাতি। তাদের উজ্জ্বল চেহারা থেকেই বোঝা যাচ্ছিল যে তারা বিষাক্ত। এতটা বিষের প্রভাবে ড্রাগন বংশের সদস্য অবশ হয়ে কিছুক্ষণ নড়াচড়া করতে পারত না। অপ্রত্যাশিতভাবে তানিয়া এত সহজে পরাজয় মেনে নিল যে দুজনেই অবাক হয়ে গেল। কানিথ এত খুশি হলো যে সে রেইনকে শক্ত করে জড়িয়ে ধরলো। রেইন এগিয়ে গিয়ে তানিয়াকে তাদের সাথে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালো। তানিয়া তাচ্ছিল্যের সাথে হাসলো। সে ভাবছিল যে তারা হয়তো তাকে অন্যদের কাছে বিক্রি করে দিতে চায়, কিন্তু রেইনের কাছে এর মানে ছিল শুধু এই যে সে তার সাথে শান্তভাবে কথা বলতে চায়। তানিয়া জেদ ধরে উত্তর দিতে লাগলো যে তার এসব পছন্দ নয়। রেইন রাগ তো করলি না, বরং তাকে একটা মৃদু হাসি দিল, যার ফলে হঠাৎ তানিয়ার ভালো লাগতে শুরু করলো এবং সে লজ্জা পেতে লাগলো। ঠিক তখনই সে পাশের অসন্তুষ্ট বিড়ালটির থেকে এক ঠান্ডা অনুভূতি পেল যা তাকে চমকে দিল। কানিথ এই ড্রাগনকে সতর্ক করলো যে রেইনকে বিরক্ত না করতে, অন্যথায় তাকে এমনই শাস্তি দেওয়া হবে। গিল্ডে ফিরে ন্যাটলি খুব অবাক হলো যে সে ইতিমধ্যেই গেটকিপারকে তাড়িয়ে দিয়েছে। ন্যাটলি তাকে অনেক ধন্যবাদ জানালো এবং উজ্জ্বল লাল অতিথির উপস্থিতিতে বেশ অবাক হলো। সেই শিং এবং লেজ দেখে ন্যাটলি অনুমান করছিল যে এটি ড্রাগন বংশের সদস্য হতে পারে। তখনই রেইন বাধা দিল এবং মিথ্যা বলল যে সে তাকে কমিশনের সময় পেয়েছে। তানিয়া তার চুল ঝাড়া দিল এবং আভিজাত্যের সাথে নিজের পরিচয় দিতেই যাচ্ছিল। তখনই তারা দুজন তাকে মুখ চেপে ধরে টেনে নিয়ে গেল। রাস্তায় রেইন কিছু আলোচনা করছিল। ঠিক তখনই তানিয়া উধাও হয়ে গেল। সে উধাও হয়ে গিয়েছিল কারণ যখনই সে কোনো শক্তিশালী মানুষকে দেখত, তখনই সে তার সাথে একা লড়াইয়ের দাবি করত। সে বারবার তার পরিচয় তুলে ধরতে চাইতো, যার ফলে তাদের দুজনকে তার উপর নজর রাখতে হতো যতক্ষণ না সে প্রায় অজ্ঞান হয়ে যায়। তাদের দুজনের মনে করিয়ে দেওয়ার পর তানিয়া লজ্জা পেল। তারপর রেইন তানিয়াকে বলল যে এই শহর ছেড়ে আগে যাও, কারণ গেটকিপারের পরিচয় যেন ছড়িয়ে না পড়ে। যদি সে প্রতিশ্রুতি দেয় যে সে আর এমনটা করবে না, তবে সে তাকে ছেড়ে দেবে। হঠাৎ কানিথের মনে পড়ল যে তানিয়ার পরিচয় কেন আগে মানুষের মাঝে ছড়িয়ে পড়েনি এবং উত্তরটি ছিল খুব সহজ। সে ওই মেয়েটির কাছে হেরে অপমানিত হয়েছিল। ড্রাগন ক্ল্যান রুলস অনুযায়ী তানিয়াকে এখন আবার নতুন করে প্রশিক্ষণ নিতে হবে। তা সত্ত্বেও সে সিদ্ধান্ত নিল যে সে তাদের অনুসরণ করবে যাতে প্রশিক্ষণ নেওয়া সহজ হয়। এরপর সে রেনের গলায় জড়িয়ে ধরলো এবং স্বীকার করলো যে সে তাকে পছন্দ করে, যা দেখে পাশে থাকা কানিথ তার লোম ফুলিয়ে রাগে অস্থির হয়ে উঠল। এর ওপর তানিয়া তাকে তার সাথে চুক্তি করার কথাও বলল। রেন নিজেও ভাবেনি যে সে শুধু স্পিরিট ক্যাট ক্ল্যানের সাথেই নয়,
বরং ড্রাগন ক্ল্যানের সাথেও চুক্তি করবে। চুক্তি করার পর তানিয়ার হাতে একটি লাল চিহ্ন ফুটে উঠল। এখন সে বুঝতে পারল যে কমান্ড পাওয়ার অনুভূতি কেমন হয়, যেন সে সবসময় রেনের সাথে সংযুক্ত ছিল। রেনের দিক থেকে মনে হলো সে যেন তার সারা জীবনের ভাগ্য আজ একবারে খরচ করে ফেলেছে। এরিওসের দলের তরফ থেকে তারা এক সপ্তাহ ধরে বনে অনেক কষ্টে ঘুরে বেড়াচ্ছিল এবং কোনো ফলাফল ছিল না। হঠাৎ এরিওসের মাথায় এল যে রেনকে আবার দলে ডেকে সাহায্য নেওয়া যায় এবং লস্ট ফরেস্ট জয় করার পর তাকে আবার তাড়িয়ে দেবে। কানিথ এবং তানিয়ার মধ্যে উত্তেজনা ছিল, যারা বিছানায় লড়াই করছিল, যেখানে রেন রিল্যাক্স করে মেঝেতে শুয়ে শান্তিতে ঘুমাচ্ছিল, পুরো দুনিয়াকে উপেক্ষা করে। অবশেষে তানিয়াও রেনের দলে যোগ দিল এবং এবার যে মিশনটি পেল তা হলো স্লাইমদের নিশ্চিহ্ন করা। স্লাইম এমন দানব ছিল যাদের অনেক অ্যাডভেঞ্চারার উপেক্ষা করত, যার ফলে তাদের সংখ্যা বেড়ে যাচ্ছিল এবং তারা মাঠ নষ্ট করে বারবার ক্ষতি করছিল। মনে হচ্ছিল কানিথ স্লাইমদের খুব ঘৃণা করত, কারণ যখনই সে তাদের ঘুষি মারত তার হাত পুরো শরীরে আঠালো হয়ে যেত। এটা শুনে তানিয়া গর্বের সাথে বলল যে সে তার ফায়ার বল দিয়ে তাদের দ্রুত পরাজিত করবে। এটা দেখে কানিথ তানিয়ার প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে উঠল, কারণ কেউ একজন এই ঝামেলা নিতে রাজি হয়েছিল। দুজনকে খুশি দেখে রেন খুব স্বস্তি বোধ করলো, কারণ তার ভয় ছিল যে তারা একে অপরের সাথে মানিয়ে নিতে পারবে না। কিছুক্ষণ খোঁজার পরেও তারা কোনো স্লাইম খুঁজে পেল না। তাই রেন অ্যাসিমিলেশন ব্যবহার করলো, যাতে আত্মার একটি অংশ এই পাখির মধ্যে পাঠিয়ে তার সচেতনতা বাড়াতে পারে। এই অ্যাসিমিলেশন ছিল বিস্ট টেমার এর দক্ষতাগুলোর মধ্যে একটি। কানিথ এবং তানিয়া এতটাই অবাক হয়েছিল যে তাদের মুখ হা হয়ে গিয়েছিল। তারা আশা করেনি যে রেন এমন কিছু করতে পারবে। এরপর সে স্লাইমদের বাসা খুঁজতে উড়ে গেল এবং দুজনকে বলল তার শরীরের পাহারা দিতে। কিছুক্ষণ পর সে তাদের স্লাইমদের প্রজনন স্থানে নিয়ে এল। কানাত ভাবছিল যে তারা দ্রুত এবং দক্ষতার সাথে পরিস্থিতি সামলে নেবে, কিন্তু তানিয়া ভাবছিল যে রেনকে জাদু চর্চা করতে দেওয়া হোক। জিজ্ঞেস করা হলে সে উত্তর দিল যে সে প্রাথমিক হিলিং এর পাশাপাশি ফায়ারবল চর্চা করেছিল। এই কথা শুনে তানিয়া তাকে ফায়ারবল জাদু ব্যবহার করে তাদের মোকাবিলা করার অনুরোধ করলো, কিন্তু রেন বলল যে তার শক্তি এতটাও শক্তিশালী নয় যে সব সবুজ জিনিস সামলাতে পারবে। তবুও সে চেষ্টা করার সিদ্ধান্ত নিল। মনোযোগ দিয়ে সে একটি ফায়ারবল ছাড়লো। অপ্রত্যাশিতভাবে তার শক্তি অস্বাভাবিক রকমের শক্তিশালী ছিল, যার ফলে সব স্লাইম পুরোপুরি ধ্বংস হয়ে গেল। তানিয়া ব্যাখ্যা করলো যে এটা হওয়ার কারণ সে ড্রাগন ক্ল্যানের সাথে চুক্তি করেছিল, যারা তারই ছিল। ড্রাগন ক্ল্যানের জাদুকরী শক্তিকে সবচেয়ে শক্তিশালী ক্ল্যানগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে গণ্য করা হতো, তাই এখন তার ভেতরে ড্রাগন ক্ল্যান সদস্যের শক্তি ছিল। এটা শুনে রেন অজ্ঞান হওয়ার উপক্রম হলো, কারণ এখন তার ভেতরে দুটি শক্তিশালী ক্ল্যানের শক্তি ছিল, এতটাই যে সে তা সামলে উঠতে পারছিল না। এরপরে তানিয়া এবং কানাত মিলে রেনের জাদুকরী শক্তি নিষ্কাশন করলো, কিন্তু এই ড্রাগন শিক্ষক এতটাই ভয়াবহ ছিল যে রেন ক্লান্ত হয়ে হাঁপাতে শুরু করলো। তবে এর কারণে সে জাদুকরী শক্তি নিয়ন্ত্রণের বেশিরভাগ অংশই শিখে ফেলেছিল। গিল্ড থেকে পেমেন্ট নেওয়ার পর বেরিয়ে এসে রেন দুই সুন্দরীকে পেট ভরে খাওয়াতে নিয়ে গেল। কিন্তু এবার অবাক হওয়ার পালা ছিল রেনের, কারণ তাদের দুজনের খাওয়ার ক্ষমতা এতটাই বিশাল ছিল যে একজন ধনী ব্যক্তিও তাদের খাওয়াতে পারত না। খাওয়ার পর তানিয়ার একটি প্রশ্ন ছিল রেনের কাছে যে সে টেম করা কোথা থেকে শিখেছে। রেন ভাবলো এটা খুব একটা আকর্ষণীয় গল্প নয়, তবুও সে তাদের তার বিস্ট টেমার শক্তির কথা বলল, যা সে তার নিজ শহরে শিখেছিল। সেটা ছিল এমন একটি গ্রাম যেখানে 20 জন টেমার একত্রিত ছিল। তার বাবা মাও বিস্ট টেমার ছিলেন, তাই জন্মের পর থেকেই রেন প্রাকৃতিকভাবে টেম করা শিখে গিয়েছিল এবং যে পতঙ্গ টেম করার শক্তি সে কানাতোকে দেখিয়েছিল তা গ্রামের লোকেরাই তাকে শিখিয়েছিল। যদিও সেটা ছিল একটি ছোট নামহীন গ্রাম, আগে এটি ভালো জায়গা ছিল কারণ তার শহরটি এখন আর অস্তিত্বে নেই। এটা শুনে দুজনেই একটু অপরাধবোধ করলো যে তারা রেনের বেদনাদায়ক অতীতের কথা তুলেছে, কিন্তু তারা সত্যিই তার কাছ থেকে সব শুনতে চেয়েছিল যাতে তাকে আরো ভালোভাবে বুঝতে পারে। শুরুতে রেন একটু দ্বিধান্বিত ছিল, কিন্তু সে ভাবলো যে তারা তো তার টিমমেটই, তাই সে তার অতীত জানাতে রাজি হয়ে গেল। এটি তখন ছিল যখন রেনের বয়স ছিল 12 বছর। সেদিন তার বাবা মা দুজনেই ব্যস্ত ছিলেন এবং তার টেইমিং অনুশীলন দেখতে পারেননি, তাই সে গ্রামের প্রান্তে প্রশিক্ষণ মাঠে একা একাই অনুশীলন করছিল। রেন সূর্যাস্ত পর্যন্ত অনুশীলন চালিয়ে গিয়েছিল। অন্ধকার হতে শুরু করলে সে লক্ষ্য করলো যে অন্ধকার হলেও আকাশ তখনও উজ্জ্বল লাল হয়েছিল। কিছু একটা অদ্ভুত অনুভূত হচ্ছিল, তাই সে তার পুরো শক্তি দিয়ে গ্রামের দিকে দৌড়াল। যখন সে পৌঁছালো তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। গ্রামটি দানবের আক্রমণে আগুনে জ্বলছিল এবং গ্রামের একমাত্র জীবিত ব্যক্তি ছিল রেন। এরপর অ্যাডভেঞ্চারাররা দুর্যোগটি লক্ষ্য করে এবং তাকে উদ্ধার করতে আসে। তখন থেকে রেন সেই অ্যাডভেঞ্চারারের পরিচিত একজনের সরাইখানায় কাজ করতে শুরু করে, যিনি তার প্রাণ বাঁচিয়েছিলেন। কোনো রকমে বেঁচে ছিল, কিন্তু যথাসাধ্য চেষ্টা করছিল। জীবন এভাবেই চলতে থাকলো, যতদিন না অর্ধেক বছর আগে রেনের সাথে এরিওস গ্রুপের দেখা হলো। কপালক্রমে এরিওস গ্রুপ সতীর্থ খুঁজছিল, তাই তারা তাকে আমন্ত্রণ জানালো। রেন সাথে সাথে রাজি হয়ে গেল। ভাবছিল যে সে যদি হিরো গ্রুপে যোগ দেয় তবে হয়তো কিছু করতে পারবে এবং ভেবেছিল যে সে তার নিজের শহরের মতো ট্র্যাজেডি প্রতিরোধ করতে পারবে, কিন্তু না, কারণ বাস্তবতা রেনের মুখে চড় মেরেছিল। এরিওস গ্রুপ তাকে কেবল নিজেদের সুবিধার্থে ব্যবহারযোগ্য হাতিয়ার হিসেবে গণ্য করত। এই গল্পটি রেনকে আবারও এক
যন্ত্রণাদায়ক অন্ধকার গহ্বরে ঠেলে দিল। কিন্তু হঠাৎ কানিত তার হাত ধরল এবং তাকে সান্ত্বনা দিল। সে অনুভব করল যে সে একজন সাহসী নায়ক। সে সবসময় নিজেই বিপদের দিকে ছুটে যায় এবং খুব কঠোর পরিশ্রম করে। তারা তাকে বুঝতে পেরেছিল এবং জানতো যে রেন কারো শক্তি হয়ে উঠতে চেয়েছিল, কারণ সে চায় না যে কেউ তার মতো কষ্ট পাক। তাই তারা তাকে আশ্বস্ত করলো যে সে মোটেও শোচনীয় নয়। যদিও তানিয়া তার বোকামি পূর্ণ কাজের জন্য খুব বিরক্ত ছিল, কিন্তু উল্টো দিকে দুই মেয়ে তার মতো একজন মাস্টার পেয়ে গর্বিত বোধ করছিল। পরের দিন তারা একটি নতুন কমিশন গ্রহণ করলো। এই কমিশনটি ছিল অর্কদের পরাস্ত করা এবং এটিই র্যাঙ্কভুক্ত ছিল। গবলিনদের থেকে খুব একটা আলাদা নয়, শুধু পার্থক্য এই যে অর্করা বেশি বুদ্ধিমান ছিল, কারণ তারা অস্ত্র ব্যবহার করে লড়াই করতে জানতো। যদিও রেন সবসময়ই দুজনকে মনে করিয়ে দিত যে এই অর্কদের অবমূল্যায়ন করো না, কিন্তু তানিয়ার মতো একজন নোবলের জন্য সে আত্মবিশ্বাসী ছিল যে তাদের অর্কদের কাছে হারার কোনো সুযোগ নেই। অপ্রত্যাশিতভাবে যেই সে এই কথা বলল, ঠিক তখনই তানিয়া চমকে উঠল, কারণ এই অর্কটি তাকে প্রায় দুবার ধরে ফেলেছিল। ভাগ্যক্রমে রেন এবং কানিত সময়মতো এসে তাকে উদ্ধার করলো, যেখানে রেন কিছুটা আহত হয়েছিল। সৌভাগ্যবশত সে হিলিং জানতো, তাই সে ঠিক ছিল। তানিয়ার মুখ তার জন্য অপরাধবোধ এবং উদ্বেগে পূর্ণ ছিল। সে নিজেকেই দোষারোপ করছিল। এরপর তারা আইটেমগুলো সংগ্রহ করলো এবং গিল্ডে ফিরে গেল। যখন এই সব শেষ হলো এবং রেইন বাইরে বেরিয়ে এলো, তখন সে শুধু কানিকে হতাশ অবস্থায় দেখলো। সে জিজ্ঞেস করলে কানি জানালো যে তানিয়াকে ভালো দেখাচ্ছিল না এবং সে একা চলে গিয়েছিল। তানিয়া সেতুর ওপর বিষণ্ণ ছিল যখন একটি ছোট মেয়ের সাথে তার দেখা হলো, যে জিজ্ঞেস করছিল আজ সে কি পরীক্ষা করেছে। ছোট মেয়েটি চিন্তিত হয়ে জিজ্ঞেস করছিল যে তানিয়া আহত কিনা এবং পরামর্শ দিল যে আঘাত পেয়ে থাকলে যেন সে বলে দেয়। ছোট মেয়েটির সান্ত্বনায় তানিয়া কিছুটা আশাবাদী বোধ করলো এবং ভাবলো যে রেইনও তার জন্য চিন্তিত ছিল। তবুও সে অহংকারী হয়ে তাকে এড়িয়ে গিয়েছিল, তাই সে বুঝতে পারছিল না কিভাবে তার মুখোমুখি হবে। হঠাৎ রেইন তার সামনে চলে এলো, যার ফলে সে বিভ্রান্ত হয়ে পড়ল এবং আগের ঘটনার জন্য মাথা নিচু করে তাকে ক্ষমা চাইল। তার চোখে জল চলে আসছিল। তখনই রেইন তার মাথায় হাত বুলিয়ে দিল এবং হাসল।